আমার সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি নয়নজলি। এক জীবনে ঘটনার মণিমুক্ত নেহাত কম নয়। ক্রিকেট, সঙ্গীত চর্চা, পদার্থবিদ্যা, এই তিনই মিশে আছে তার সমৃদ্ধ মানুষ। কিংবদন্তি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর ছাত্র তিনি কোয়ান্টাম মেকানিক্সের উজ্জ্বল গবেষক। অশীতিপর পর্বে এসেও মগ্ন গবেষণা তার নিত্য সঙ্গী। কিন্তু সেই বিদ্যায়তনিক পরিচয়ের বাইরেও যে জীবন, যে ব্যক্তির সঙ্গ, তাও যে বড় আকর্ষণীয়। সেখানে দেবব্রত বিশ্বাস থেকে শুরু করে বিষ্ণু দে, কে নেই? তিনি ডক্টর পার্থ ঘোষ, পদার্থবিদ, সঙ্গীত শিল্পী, লেখক। আমার বাবা জুট মিলে কাজ হতেন, বার্ড কোম্পানির। তো 1940-এর দশকের কথা আমার মনে আছে, উনি ক্লাইভ জুট মিলে ছিলেন, সেটা মিটিয়া ব্রুজে। সেখানে আমরা বাবার সঙ্গে থাকতাম। তো সেখানে কয়েকটা ঘটনা আমার মনের মধ্যে খুব গেঁথে গেছে। তো ছাতের ওপর উঠে আমরা গঙ্গা ধারে চলে যেতাম, সেখানে জাহাজ যেত, আর ছোট ছোট নৌকো, সেগুলো আমাকে খুব ফ্যাসিনেট করতো। যখন ঢেউ আসতো সেগুলো ওঠানামা করতো, আমি ভাবতাম যে মাঝিরা হয়তো পড়ে যাবে, কিন্তু পড়তো না। এইসব দেখতাম। 46 সালে তো দাঙ্গা লেগেছিল, নিশ্চয়ই জানা আছে। সে দাঙ্গার সময়টা আমার ভয়ানকভাবে মনে আছে। আমাদের যে খানসামা ছিল, তিনি মুসলিম ছিলেন, কিন্তু অত্যন্ত ভালো লোক। তো এদিকে দাঙ্গা লেগে গেছে। আমাদের মিলের একটা কম্পাউন্ড ছিল, সে কম্পাউন্ডের বাইরেও কিছু কিছু কর্মীরা থাকতেন। তারা সব ভয়ে অনেকেই আমাদের ভেতরে এদিকে চলে এসছেন। তো সকালে বাজারে যাবে, বাজার থেকে বাজার করে আনছে, আর সেগুলোকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়া হতো। সে লাল জলটা এখনো আমি দেখতে পাই। কারণ ছিল যদি ওখানে কোনো বিষ দিয়ে দেয় বা কিছু। আরেক দিনের ঘটনাটা মনে আছে, সেদিন বোধহয় রোববার ছিল। তো আমাদের বাড়ির সামনে একটা অনেকটা খোলা জায়গা ছিল। আমাদের বাড়িতে এরকম, আরেকটা বাড়ি এরকম ছিল, আর এই মাঝখানটা খোলা, আর তারপর গেট, আর এই দিকটা হচ্ছে জুট মিল। তো হঠাৎ শুনছি আমরা আল্লাহু আকবার, একদিকে চিৎকার হচ্ছে আর অন্যদিকে বন্দে মাতরম। সে গা ছমছম করছে। আর সেই গেটের কাছে, গেটটাকে ভাঙার জন্যে সে এক দল লোক এসেছে এবং তারা চেঁচাচ্ছে। আর তখন অনেক সাহেব ছিলেন যারা জুট মিলে কাজ করতেন। তো আমার মনে আছে 4 জন সাহেব রাইফেল নিয়ে ওই খোলা জায়গাটায় ওই গেটের দিকে তাক করে দাঁড়িয়ে আছেন। আর আমরা ওপর থেকে, জানলা থেকে দেখছি যে কখন ঢুকে পড়বে, ঢুকে পড়লে আমাদের কি হবে। এই একটা। তারপর তো দাঙ্গা থেমে গেল। তখন মহাত্মা গান্ধী এলেন ওখানে পিস মিটিং করতে। তো সেটা আমার মনে আছে যে উনি এলেন, আমার বাবা আমাকে আর আমার ভাইকে নিয়ে গেলেন। আমার ভাইকে কোলে তুললেন। আমার ভাই, আমি দাঁড়িয়ে আছি জাস্ট গান্ধীর সামনে, মালা পরিয়ে দিলেন। তারপর গান্ধী বাইরে একটা মাঠ ছিল, সেখানে গিয়ে মিটিং করলেন। এইটা আমার মেটিয়া ব্রুজ সম্বন্ধে খুব পরিষ্কার মনে আছে। ওই সময়কার আরেকটা কথা মনে পড়ে, আমার মা তখন সেতার শিখতেন। আর মাকে শেখাতে আসতেন একজন অনন্ত সেনগুপ্ত বলে, তিনি অল ইন্ডিয়া রেডিওতে বাজাতেন। আর তাঁর গুরু ছিলেন পুলিন পাল,
উনি বহরমপুরে থাকতেন, অসাধারণ পিয়ানো, অসাধারণ বাজাতেন। ওরা এসে আমাদের বাড়িতে বাজাতেন, আমি শুনতাম। তো আমিও ধরলাম আমি সেতার শিখবো। তখন আমার জন্য একটা 7 তারের সেতার তৈরি করা হলো, আমি সেটা দিয়ে সেতার শিখেছিলাম। তারপর তো দেশ স্বাধীন হলো, তো আমরা স্কুলে ভর্তি হলাম, সেন্ট জেভিয়ার স্কুল। সব ইংরেজিতে কথা বলে, আমি তো ভয়ে ভয়ে যেতাম, কারণ আমি তখন ভালো ইংরেজি বলতে পারি না। যাই হোক, আস্তে আস্তে শিখে নিলাম। তো সেন্ট জেভিয়ার স্কুলটা একটা অসাধারণ স্কুল ছিল আমাদের সময়। অনেক কিছু ঘটনা তখন মনে আছে আমার। খেলাধুলোটা খুব ইম্পর্টেন্ট ছিল, আর বাংলাটা খুব ভালো করে পড়ানো হতো। পরের দিকে সংস্কৃত খুব ভালো করে পড়েছি আমরা। তো সেন্ট জেভিয়ার্সে দুটো দিক বলবো। একটা হচ্ছে যে তখন সব বেলজিয়ান ফাদার ছিলেন, তার মধ্যে কয়েকজন ফাদার কথা খুব মনে পড়ে। একজন হচ্ছেন ফাদার অতোয়ান, রোবের্ট অতোয়ান। উনি 17টা ল্যাঙ্গুয়েজ জানতেন। উনি আসার আগে বেলজিয়ামের হয়ে ইন্টারন্যাশনাল ফুটবলও খেলেছিলেন। তারপর 1939 সালে যখন আমার জন্ম, তখন উনি বেলজিয়াম ছেড়ে ভারতবর্ষে আসেন এবং এখানে এসে বাংলায় এমএ পড়েন, সংস্কৃত এমএ পড়েন। উনি আমাদের সংস্কৃত শিখিয়েছিলেন, আমাদের শেখাবার জন্যে আলাদা করে বই লিখেছিলেন। আমি এখন শুনি অনেক এখনকার সংস্কৃত পণ্ডিতের কাছে যে সংস্কৃত পড়ার বেস্ট বই হচ্ছে ফাদারের লেখা। এই ফাদার আমাকে ফুটবলও শিখিয়েছেন, রবীন্দ্রসঙ্গীতও শিখিয়েছেন। পরের দিকে উনি গেরুয়া পাঞ্জাবি আর পায়জামা পরে থাকতেন। আমাদের কালীঘাট বাড়ির কাছেই প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে উনি এবং ফাদার ফালমো বলে একজন ছিলেন, উনি বাংলায় এমএ ছিলেন। ওরা দুজন থাকতেন, শান্তি ভবন বলে করেছিলেন। সেখানে ফ্রেঞ্চ পড়ানো হতো। আমি গিয়ে কিছুদিন ফ্রেঞ্চও শিখেছিলাম ফাদারদের কাছে। আর দর্শন চক্র বলে একটা ছিল, ফিলসফির। তো এরকম একটা পরিস্থিতি তখন ছিল। ফাদাররা এরকম একটা স্টান্স নিয়েছিলেন। এবং ফাদার অতোয়ান আমাকে, আমার ঠাকুমা যেহেতু আমাকে বাড়িতে বাবুজি বলতেন, ফাদার আমাকে বাবুজি বলতেন। বাবুজি, বাবুজি, দের ইজ নো ওয়ান লাইক রবীন্দ্রনাথ। ফাদার অতোয়ান বলেছেন, যিনি 17টা ল্যাঙ্গুয়েজ জানতেন, যিনি নিজে খ্রিশ্চান প্রিস্ট, তিনি আমাকে বলছেন, বাবুজি, দের ইজ নো ওয়ান লাইক রবীন্দ্রনাথ, ওর গান শেখো। এবং আমাকে শিখিয়েও ছিলেন, চলে এসো ঘরে পরবাসী। আরেকটা হচ্ছে তমীশ্বরানাং পরমাং মহেশ্বরাং। এই গানটা আমি ফাদারের কাছে শিখেছি। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে খেলা। প্রত্যেককে প্রায় খেলতে বাধ্য করা হতো। প্রত্যেকটা, আমাদের যেরকম একটা ক্লাসে 3টে করে সেকশন থাকতো, প্রত্যেকটার একটা করে টিম, ফুটবল টিম, হকি টিম, ক্রিকেট টিম। এইরকম 1954-55 সাল হবে, এরকম সময় আমাদের যে ক্লাস, তার সঙ্গে আমাদের ঠিক ওপরের ক্লাসের কোনো একটা সেকশনের ক্রিকেট ম্যাচ। সেটা হচ্ছে 3:30 সময় স্কুল শেষ হয়ে গেলে ঘন্টাখানেক। তা আমি খেলেছি, আমি সেদিনে 7টা উইকেট পেয়েছি। আমি ফাস্ট বল করতাম। তো সে তো হয়ে গেছে। তারপর 2-3 দিন বাদে আমার বাবা এসে বলছেন, তুমি কি অসম্ভব ভালো বল করেছো। আমি, তুমি কোত্থেকে জানলে? না, আমাকে মিস্টার দাস বলছেন। মিস্টার দাস তখন ছিলেন একজন খুব নামকরা লেবার এক্সপার্ট আর কি। লেবারের ব্যাপারে সব কোম্পানিদের উনি অ্যাডভাইস করতেন। তো তার ছেলে, সে ওই অন্য টিমে ছিল, কনফেডারেশন অফ ইন্ডাস্ট্রিজ। তার মানে হর্তাকর্তা হয়েছিল তরুণ দাস। সেই তরুণ অন্য ক্লাসে ছিল। তরুণের বাবাকে ও বলেছে যেন একজন দারুণ বোলার আছে। আর এই মিস্টার দাস আবার ছিলেন কার্তিক বোসের খুব অন্তরঙ্গ বন্ধু। তা আমার বাবাকে বললেন যে আমি ওকে কার্তিকের কাছে নিয়ে যাব। তা আমি তো ভয়ে কাঁপছি, কি এগুলো তো আমি কোনোদিন কল্পনার মধ্যেই ছিল না। তো যাই হোক, কাঁপতে কাঁপতে গেলাম।
তখন ইডেন গার্ডেন্সে এখন যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হয়েছে ওটা ফাঁকা ছিল, ওটা একটা শেড ছিল, কার্পেট পাতা, উইকেট দেয়া, সেখানে কার্তিক বোস, শিবাজি বোস আর কিছু ছেলে আছে। আমায় নিয়ে গেলেন মিস্টার দাস, বললেন যে এই হচ্ছে পার্থ এটসেট্রা। তো কার্তিক দা প্যাড পড়তে পড়তে বললেন এই বলটা নাও, বলে প্যাড ট্যাড পড়ে দাঁড়ালেন, বল করো। তা আমি গিয়ে তো বল করতে শুরু করলাম। প্রথম কয়েকটা বল পরেই দুবার কার্তিক দা প্লাম্প LBW হয়ে গেলেন। তখনই দেখলাম মুখে একটা ছোট্ট হাসি খেলে গেল। তারপর থেকে তো সেই কার্তিকদার ছাত্র হয়ে গেলাম এবং CAB ট্রেনি বহুদিন কার্তিকদার কাছে শিখেছি। আর তখন ওখানে ওয়েস্ট বেঙ্গল স্কুলস 11 ছিল, সেটাই খেলতাম। ইস্ট জোন স্কুলস 11 ছিল, সেটাতে খেলেছি। একবার নাগপুরে যাওয়া হলো খেলতে নর্দার্ন জোনের সঙ্গে। তো নর্দার্ন জোনের আবার ওদের যিনি ম্যানেজার তিনি ছিলেন লালা অমরনাথ, এদিকে কার্তিক বোস, ওদিকে লালা অমরনাথ। তো সেখানেও আমি মোটামুটি ভালোই বল টল করেছিলাম, কাগজে বেরিয়েছিল। সো লালা অমরনাথ তখন আমাকে পিক আপ করলেন, করে তারপর আমি শুনলাম একদিন কাগজে বেরোলো যে আমাকে আলফ গোভারের স্কুলে ট্রেনিংয়ে পাঠানো হবে। তখন আমি এটা পড়াশুনো করি, কোথায় আলফ গোভারে যাব। এনিওয়ে তারপর দেখলাম ওটা কিছু হলো টলো না। কিছুদিন পরে শুনলাম অ্যালান মস বলে একজন মিডলসেক্সের ফাস্ট বোলার, তিনি ভারতবর্ষে আসছেন। বম্বেতে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া CCI-তে ট্রেনিং ক্যাম্প হবে, দুটো ক্যাম্প। দ্বিতীয় ক্যাম্পটা যেটা, সেটাতে আমি আর দুর্গা শঙ্কর মুখার্জি আমরা গিয়েছিলাম। আমরা ওখানে ব্রেবন স্টেডিয়ামে এতে থাকতাম, ডরমিটারিতে। তা আমাদের গ্রুপে কে কে ছিল জানো? ML জয়সীমা আমার পাশের খাটে শুতো। এই তারপরে সকালে উঠেই 14 রাউন্ড ব্রেবন স্টেডিয়াম ছুটতে হতো, তারপর রেস্ট, তারপর 2:30 থেকে বোলিং, যতক্ষণ না সূর্য ডোবে। কনস্ট্যান্ট দুটো নেট থাকতো, একটা নেটে ML আপতে, মধু আপতে ব্যাট করতেন, আর একটা নারী কন্ট্রাক্টর। তাই আমরা সারাখানে ওই বল করে যেতাম। তারপর ফিরে এলাম, ফিরে এসে তখন একটা লালা অমরনাথের খুব খারাপ অবস্থা। তো তখনকার কালে অনেক চ্যারিটি ম্যাচ হতো। তো একটা চ্যারিটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে, আমার ডাক পড়লো যে তোমাকে খেলতে হবে। কি না, লালা অমরনাথের জন্যে মানে টুপি নিয়ে ঘোরা হবে, যা টাকা তোলা হয়। তা আমি খেলেছিলাম সেই ম্যাচটাই লাস্ট। তারপর আমি ঠিক করলাম আমি আর খেলবো না। তার কারণ লালা অমরনাথ মানে এত বড় একজন প্লেয়ার, তার কি দুর্দশা হয়েছে, তার জন্যে পার্থ ঘোষ নেমেছে খেলতে। এর থেকে রিডিকুলাস ব্যাপার আর কিছু হতে পারে না। তখন আমি ভাবলাম যে এই খেলবো আর ফাস্ট বোলার কদিনই বা খেলবো, তারপর আমার হবেটা কি, ভয়ে ক্রিকেট খেলা ছেড়ে দিলাম। আরেকদিন একটা গল্প মনে আছে, এরকম সকালবেলা ফোন এসছে CAB থেকে যে কাল সকালবেলা তুমি 6:30টার সময় চলে আসবে। এখন কেন না, মুস্তাক আলী প্র্যাকটিস নেবেন, তোমাকে বল করবে। তো বরুণ মুখার্জি আর আমি দুজনে গিয়েছিলাম, সারা সকাল মুস্তাক আলীকে আমরা বল করেছিলাম, সেটা মনে আছে। ক্রিকেট খেলাই শুধু নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও ক্রিকেটকে আত্মস্থ করেছেন পদার্থবিদ মানুষটি। নেপথ্যে কার্তিক বসুর আধুনিক মনস্ক প্রশিক্ষণ। আমি ফাস্ট বোলার ছিলাম, ওপেনিং বোলার, আউটসুইং বল। তো আমার একটা ন্যাচারাল বোলিং অ্যাকশন ছিল। কার্তিকদা বললেন না এটা সায়েন্টিফিক না, তো এটাকে সায়েন্টিফিক করতে গেলে কি করতে হবে সেটা আমাকে শেখালেন। ওনার মডেলটা যেটা ছিল সেটা হচ্ছে রে লিন্ডওয়াল। তখনকার কালে অস্ট্রেলিয়ার খুব বিখ্যাত বলা ছিল। আমি ইডেন গার্ডেন্সে লিন্ডওয়ালকে দেখেওছি। তো লিন্ডওয়ালের মতন ছুটে আসতে হবে, এসে সাইডওয়েজ, মানে বোলার ব্যাটসম্যানকে আমি এরকম বল করছি। এখন যেটা হয় ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলাররা ওটা ফ্রন্ট অ্যাকশন নিয়ে এসছে, তখন ফ্রন্ট অ্যাকশন কিন্তু ছিল না, সব সাইডওয়েজ অ্যাকশন। তো এরকম ঘুরে যেতে হবে, ঘুরে বডি ওয়েটটাকে পেছনে নিয়ে যেতে হবে, নিয়ে সামনে পাটাকে তুলে সেটাকে ঝাপট মেরে বডি ওয়েটটাকে সামনে এনে
বলটা করতে হবে, তাহলে বলের স্পিডটা বাড়বে, এটা একটা দিক। সুইং বল করতে গেলে বলের একটা দিক পালিশ সাইন করে রাখতে হয়, অন্য দিকটা নয়। এবার যদি আউট সুইং করতে হয় তাহলে এই যে সিমটা এটা একটু স্লিপের দিকে রেখে হাতটাকে এইভাবে ধরতে হয়, আর ইন সুইং করলে এই সিমটাকে একটু ফাইন লেগের দিকে রেখে হাতটাকে এইভাবে ধরতে হয়। এটা কার্তিকদার কাছে আমি শুনেছি যে উনি যখন বম্বেতে ছিলেন, ওনার দাদা তো নিতিন বোস, তো ওনার দাদার বলেছিলেন তুই চলে আয়, উনি বোধহয় ও দাদাকে কিছুভাবে অ্যাসিস্ট করতেন। তো বাদ বাকি সময়টা উনি ক্রিকেট খেলতেন এবং বিজয় মার্চেন্টের উনি ট্রেনার ছিলেন। তো উনি বিজয় মার্চেন্ট যখন প্র্যাকটিস করতেন, কার্তিকদার কাজ ছিল 16 মিলিমিটার ক্যামেরায় সেগুলোকে তোলা, এবং তখনকার কালে সেগুলো ডেভেলপ হয়ে আসতো। তারপরে ওরা সন্ধ্যাবেলা সেটা চালিয়ে দুজনে মিলে অ্যানালিসিস করতেন যে কোথায় খেলায় কি ভুল হচ্ছে, কি কারেকশন করতে হবে ইত্যাদি। ক্রিকেটের পাঠ চুকিয়ে পুরো দস্তুর বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করলেন তিনি। স্কুল পাশের পর ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। যেহেতু আমাদের সময় ক্রিকেটে কোনো ক্যারিয়ার ছিল না, সেই জন্যে ক্রিকেটটাকে ক্যারিয়ার করতে আমার খুব ভয় লাগলো। আর আমার ইন্টারেস্টটাও ফিজিক্সে বেশি ছিল। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে বলতেন তুমি ফিজিক্স পড়ো, ফিজিক্স হচ্ছে রাজা সাবজেক্ট। তো আমি সেই জন্য ফিজিক্স পড়তে শুরু করলাম। তো প্রেসিডেন্সি কলেজে আমি পড়লাম। তখনকার প্রেসিডেন্সি কলেজ একটা অসাধারণ জায়গা ছিল, একটা কেমন গমগমে ভাব ছিল, বড় বড় প্রফেসর, ইংলিশে তারকনাথ সেন পড়াচ্ছেন, সুবোধ সেনগুপ্ত পড়াচ্ছেন, আমাদের রাজেন সেনগুপ্ত, সমর ঘোষাল, দিকপাল লোক, খুব ভালো লাগতো। আর আমার সঙ্গে যারা পড়তো তারা সব ব্রিলিয়েন্ট ছাত্র ছিল। তারা অনেকেই এখন বিদেশে গিয়ে নানানভাবে খুব নাম করেছে। আমার এখনও আমরা খুব বন্ধু। তো ওই যে একটা অ্যাটমসফিয়ার একটা কলেজে, এটা একটা অসাধারণ লেগেছিল আমার। আর আমরা কিন্তু তখন প্রেসিডেন্সিতে একটা অদ্ভুত চালিয়াতি বলতে যা হয় সেটা ছিল, সেটা হচ্ছে যে অনার্সটা ঠিক করে পড়া। পাস কোর্সে কেউ খুব একটা পাত্তা দিত না। আমরা সব অনার্স ক্লাস হলেই চলে যেতাম কফি হাউসে আড্ডা দিতে। তখনকার কালের কফি হাউস, সৌমিত্র চ্যাটার্জি বসে আছেন দেখতাম, এই ইত্যাদি। সে একটা তখনকার কালের কলকাতা একটা অন্যরকম ছিল। তারপরে তো আমি ইম্পিরিয়াল কলেজে গেলাম পড়তে, সেখানে আবার আরেক রকম ব্যাপার। তো কলকাতায় যেভাবে ফিজিক্স পড়ানো হতো, আমি ইম্পিরিয়াল কলেজে গিয়ে দেখলাম যে ওখানে অন্যরকমভাবে পড়ানো হচ্ছে। এখানে আমাদের থিওরেম জানা, মুখস্থ করা, সেটা ঠিক করে লেখা, এটার উপর ঝোঁকটা বেশি ছিল। আর ওখানে গিয়ে দেখলাম যে তা না, সাবজেক্টটা বুঝেছো কিনা এবং নানান রকম ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর দিতে পারছো কিনা। ল্যাবরেটরিতে গিয়ে কাজ করতে গিয়ে আমাদের এখানে যেরকম ছিল সব ইনস্ট্রাকশন লেখা থাকতো, এটার পর এটা করবে, তারপর এটা করবে, এটার এতগুলো রিডিং নেবে। ওখানে ওসব কিছু না, বলে এই এক্সপেরিমেন্টটা করতে হবে, এবার তুমি ঠিক করো কী করে করবে, কেন কোনটা এতগুলো রিডিং নেবে সেটা তুমি বুঝবে, স্ট্যাটিস্টিক্স বলে দেবে তোমায়। তো সবটা নিজেকে করতে হতো। এই যে নতুন করে একটা আমি ফিজিক্স পড়তে আরম্ভ করলাম, সেটা একটা আমার পক্ষে খুবই লাভবান হয়েছে। আর আমাদের সময় ওখানেও সব দিকপাল লোকেরা ছিলেন, যেমন প্রফেসর আব্দুস সালাম, তখন থিওরিটিক্যাল ফিজিক্সের হেড। আমাদের হেড অফ ডিপার্টমেন্ট হচ্ছেন লর্ড PMS ব্ল্যাকেট, নোবেল প্রাইজ পাওয়া। আরও এরকম অনেকে ছিলেন তখন। তো আমি যখন ইম্পিরিয়াল কলেজে গিয়ে পৌঁছলাম, তার কিছুদিন বাদেই একটা চিঠি পেলাম কেমব্রিজের সেন্ট জনস কলেজ থেকে, যে তোমাকে আমরা অ্যাডমিট করেছি, তবে এই বছর না, সামনের বছর থেকে। তা আমি তো বিপদে পড়ে গেলাম যে কী করবো। আর কেমব্রিজের মতন একটা জায়গায় আমার ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু 1 বছর ওয়েট করতে হবে। তো আমি তখন সাহস করে প্রফেসর সালামের সঙ্গে দেখা করতে চলে গেলাম। তখন তো সালাম সাহেব অনেক ইয়াং ছিলেন, কি ব্রাইট চেহারা। তো ঘরে ঢুকলাম, তো বললাম যে এই আমার অবস্থা। তখন উনি বললেন, দেখো
সব নির্ভর করে তুমি কোনটাকে বেশি মূল্য দাও। তোমার কেমব্রিজের ডিগ্রিটা তোমার কাছে যদি ইম্পর্ট্যান্ট হয়, ওখানকার ক্যাম্পাস লাইফটা যদি ইম্পর্ট্যান্ট হয়, বাই অল মিনস গো টু কেমব্রিজ। বাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ফিজিক্স, স্টে হিয়ার। আই স্টেড দেয়ার। আর তখনকার লন্ডন সে এক অদ্ভুত শহর ছিল। এখন লন্ডন একেবারে পাল্টে গেছে। তখন তো অন্ধকার, স্যাঁতস্যাঁতে অনেক বিল্ডিং, সেই বোম পড়েছে দেখতে পাচ্ছি। পুরো ট্রাফালগার স্কোয়ারটা কালো রং দিয়ে ঢাকা। আর তখন ভারতীয়দের বা পাকিস্তানিদের ভালো চোখে ওরা দেখতো না, মানে সাধারণ লোকের কথা বলছি, কলেজে নয়। তো বাসে উঠতে যাচ্ছি, টিটকিরি খাচ্ছি। কোথাও খেতে গেছি লাইন দিয়ে, সেখানেও বুঝতে পারছি যে ওরা খুশি নয় আমি ওখানে গেছি। এইরকম অনেক আমি তখন ফেস করেছি। আরেকটা ফেস করেছিলাম 1962-এর যে শীতকালটা, উইন্টার, একটা বিভৎস হয়েছিল। ওখানে একটা স্মগ হতো, লন্ডন মানে কুখ্যাত লন্ডন স্মগ, সে ভয়ঙ্কর রকম হলো। আমি যখন কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাব, হেঁটে বাড়ি যেতাম, আমার একটা হাত বাড়ালে আমার হাতের আঙুল দেখতে পাচ্ছি না, এত ডেন্স স্মগ। রাস্তা দিয়ে আমি বুঝতে পারছি কিছু গাড়ি যাচ্ছে, লাল আলোটা আস্তে আস্তে সরে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। কিছু ফুটপাথ দিয়ে কেউ হাঁটছে, তার ঠক 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 আওয়াজ, এইটুকু। আন্দাজে বাড়ি যেতাম। আর বাড়ি গিয়ে যখন নাকটা ঝাড়তাম, সে কালো বেরোতো। কত বুড়ো মানুষ মারা গেল। তারপরে ওরা ক্লিন এয়ার অ্যাক্ট আনলো, কয়েক বছরের মধ্যে একদম পুরো পাল্টে গেল। লন্ডন থেকে একসময় ফিরে আসতে হলো তাঁকে। গবেষণা পিয়াসী তরুণটি অবশ্য তখনও কল্পনাও করতে পারেননি জীবন তটিনী তার হাতে তুলে দেবে কি আশ্চর্য উপহার। তো ইম্পিরিয়াল কলেজ থেকে তো আমি পাশ করলাম। তো আমার তখন একটা ইচ্ছে যে আমি এলিমেন্টারি পার্টিকেল যেটাকে বলে সেইটাই কাজ করব, অন্য কিছুতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। কিন্তু সে বছরে প্রফেসর সালাম আমাদের মধ্যে থেকে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, একমাত্র তাকে নিলেন। শুধু আমি যেহেতু ফার্স্ট হইনি, আমি পেলাম না। আমাকে অন্যান্য সাবজেক্ট অফার করেছিল, আমি নিইনি। আমি বললাম ঠিক আছে, আমি দেশে ফিরে গিয়ে দেখি ওখানে কি করা যায়। তো দেশে ফিরে এলাম। ফিরে এসে প্রথমে সাহা ইনস্টিটিউটে পোস্ট এমএসসি ওদের একটা আছে, সেটা করলে ওখানে পিএইচডি করা যায়। তো সেখানে আমি ঢুকলাম। তো আমার রিসার্চ গাইড ছিলেন প্রফেসর ত্রিলোচন প্রধান। পরে উনি ভুবনেশ্বরে ইনস্টিটিউট অফ ফিজিক্স তৈরি করেছিলেন এবং ওখানকার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। খুব বিখ্যাত লোক, খুব ভালো লোক ছিলেন। সেরকম সময় একটা ঘটনা ঘটলো, আবার আমার জীবনের সম্পূর্ণ অপ্রত্যাশিত, কল্পনার বাইরে। ঘটনাটা মূলে হচ্ছে যে আমার বাবার কাকা ছিলেন কবি বিষ্ণুদেব। ছোটবেলা থেকে বিষ্ণু দাদু জানি, খুব শক্ত শক্ত কবিতা লেখেন এরকম। তো বিষ্ণুদাদু বাড়িতে আমরা প্রায় যেতাম। আর ওনার স্ত্রী প্রণতি দিয়ে আমাকে ভীষণ ভালোবাসতেন। প্রণতি দিয়ে আমাকে বাবুজি বলতেন। তো এবং ওনার যে দুই মেয়ে আর ছেলে, ইরা, তারা আর জিষ্ণু, পপা, এরা আমার ভীষণ বন্ধু ছিল। তো একদিন পপা তারা, ইরা, এরা সত্যেন বসুকে জেঠু বলতেন। সত্যেন বসু ছিলেন কবি বিষ্ণুদের খুব ঘনিষ্ঠ। বিষ্ণুদে, যামিনী রায়, এরা সব একসঙ্গে ছিলেন। তো আমাকে বললেন, তুমি জেঠুকে কোনোদিন দেখো নি? আমি বললাম না। চলো আমি তোমাকে জেঠুর কাছে নিয়ে যাব। একদিন সকালবেলা বিষ্ণুদের স্ত্রী জিষ্ণু মানে পপা আমাকে নিয়ে গেল সত্যেন বসুর বাড়িতে, সেই 22 নম্বর ঈশ্বর মিল লেনে। উনি বসেছিলেন খাটে, আমরা গেলাম। আমার সঙ্গে পরিচয় করে দিলেন। তারপরে নিজেদের মধ্যে কথা বলছেন, আমি পাশে বসে শুনছি।
হঠাৎ সত্যেন বোস আমার দিকে এরকম করে ঘুরে তাকিয়ে বলছেন, তুই আমার সঙ্গে কাজ করবি? আমি তো একেবারে হতবাক হয়ে গেছি, আমি কি বলবো। আমি অলরেডি প্রফেসর প্রধানের সঙ্গে কাজ করছি, আর সত্যেন বোসের সঙ্গে কাজ করবে এ তো কল্পনার বাইরে, ভয়ও করছে। কিন্তু কে আমাকে ভেতর থেকে বলে দিল যে এ প্রশ্নের একটাই উত্তর হয় হ্যাঁ বলো, পরে সব কিছু দেখা যাবে। আমি তো হ্যাঁ বলে দিলাম। ওমা 3-4 দিনের মধ্যে উনি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন, দিয়ে ফোন করে বলছি, পার্থ হয়ে গেছে, তুই আয় জয়েন কর, সবসময় তুই সবাইকে। তো যাই হোক জয়েন তো করলাম। তারপরে আমি কাঁপতে কাঁপতে প্রফেসর প্রধানের কাছে গেলাম যে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আমি তো কী করবো এখন। হোয়াট, এস.এন. Bose has asked you to work with him? I mean, yes, but just go, there's no question. সত্যেন বোসের ভাষার উপর একটা খুব দখল ছিল এবং ভাষার মূল্যটা উনি খুব বুঝতেন। তো তখনকার কালে ওইসব স্পুটনিক টুটনিক হয়েছে, রাশিয়ান সায়েন্স খুব অ্যাডভান্সড হচ্ছে। আমাকে বললেন, তুই শোন, অরিজিনাল রাশিয়ানের পেপারগুলো তোকে পড়তে হবে, তো রাশিয়ান শেখ। তা আমার এক বন্ধু আছে নীরেন রায়, ওকে বলে দিচ্ছি, ও তোকে শেখাবে। নীরেন রায় খুব ভালো রাশিয়ান জানতেন। তো ওনার বাড়িতে, উনি বালিগঞ্জ প্লেসে থাকতেন, যেতাম, রাশিয়ান শিখতাম। তো উনি আবার সত্যেন বোসকে বলতেন দাদা, আর সত্যেন বোসের বাবাকে মেসোমশাই বলতেন। তাই চলো একদিন মেসোমশাইয়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই বলে আমাকে নিয়ে গেলেন। নিয়ে সকালবেলা গেলাম, গিয়ে বললেন ওপরে দোতলা ঘরে সত্যেন বোসের বাবা বসে আছেন, চোখে কালো চশমা পড়া, বোধহয় তার আগে চোখের অপারেশন হয়েছে, বসে আছেন। তো নীরেন রায় গিয়ে বললেন যে এই পার্থ ইম্পিরিয়াল কলেজে পড়তো, এখন দাদার কাছে কাজ করতে এসছে। আর সত্যেন বোসের ডাক নাম ছিল বোদে। শুনে আমায় বললেন, জগতে আর কোনো লোক পেলে না, বোদের কাছে অঙ্ক শিখতে এসছো? সাদা কালোর সেই দুনিয়া যা লেখানে ইতিহাসে অতীত ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়।